এই রায় হয়েছে সেপ্টেম্বর মাসে, অধ্যাদেশ হয়েছে 30শে নভেম্বর 25, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে 11ই ডিসেম্বর 25। এখন এসে অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, রহিত করে দিয়েছেন। আজকে আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে। টুডে ইজ ব্ল্যাক ডে। বাংলাদেশের সকল বিচারক যদি মেরুদণ্ড থাকে, বাংলাদেশের সকল আইনজীবীকে কালো ব্যাজ ধারণ করা উচিত আছে। দিস ইজ ভেরি ব্ল্যাক ডে। সকলের মুখে কালো কাপড় পরা উচিত। এগুলো হতে পারে না। আমি তো ডেঞ্জার দেখি, বিচার বিভাগ আর পার্লামেন্টের মধ্যে একটা অনিবার্য ক্র্যাশ লাগাচ্ছে। যে ঘটছে এটা তো দেখা যাচ্ছে, তো আর কি ঘটছে তা তো আর বলে ইন্টারপ্রেট করার কোন প্রয়োজন নেই। কিন্তু কেন ঘটছে এইটা দুই চারটা কথা বলি আমি শেষ করে দিচ্ছি। আমাদের সংসদে এখন আলোচনা হচ্ছে যে পার্লামেন্ট একটা সভারেন বডি। তো সভারেন বডি যেহেতু, তাহলে তো সে করতে পারে অনেক কিছু। কোনটা অ্যাকসেপ্ট করতে পারে, কোনটা রিজেক্ট করতে পারে, কোনটা রিপিল করতে পারে, কোনটা অ্যামেন্ড করতে পারে, বিকজ অফ ইটস সভারেন পাওয়ার। এবং এই ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে বারবারই দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট ইজ এ সভারেন বডি, which is wrong, which is squarely wrong idea, misinterpretation, knowingly misinterpretation. আমাদের দেশের কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট ইজ সাবজেক্ট টু কনস্টিটিউশন, সাবজেক্ট টু দ্য উইল অফ দ্য পিপল। যে আর্গুমেন্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে কেন সভারেন, তারা বলছে বাংলাদেশ একটি একক, স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র। এইটার ব্যাখ্যা করে বলা হচ্ছে স্বাধীন, সভারেন। আর ব্যাখ্যা করে বলা হচ্ছে 7(2) যে জনগণের অভিপ্রায়ে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর জনগণ যেহেতু ওনাদেরকে ভোট দিয়েছেন, সুতরাং সকল ক্ষমতার মালিক ওনারা। এই হলো তাদের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে তারা বোঝাতে চাচ্ছেন তাহলে আমরাই তো সভারেন, আমরা যা বলবো তাই তো হবে, আমরা যেটা আইন করবো হবে। কিন্তু ওনারা বেমালুম ভুলে গেছেন, অথবা জানেন না বলাটা ঠিক হবে না, জানার কথা। দে শুড হ্যাভ নোন দ্য ফেনোমেনন। অনেক জ্ঞানীগুণী লোক আছেন তাদের মধ্যে, কিন্তু সম্ভবত এখানে সুবিধা মতো ইন্টারপ্রিট করছেন। তারা জানেন না যে পার্লামেন্ট সবকিছু করতে পারে না। বাংলাদেশের কনটেক্সটে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট এমন আইন অতীতে পাশ করেছে যেগুলো আদালত অসাংবিধানিক বলে দিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টকে 65 এর অধীনে কাজ করতে হয়, এবং 65 বলে দিচ্ছে যে তার লিমিটেশন কোথায়। তার লিমিটেশন হল জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে, এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। ততটুকু পারবে যতটুকু কন্ট্রাডিক্টরি হবে না। যেটা কন্ট্রাডিক্টরি হবে এটা পার্লামেন্টের সিদ্ধান্ত উইল বি ভয়েড, কাজে আসবে না। অতীতে বাংলাদেশের 2/3 মেজরিটিতে বেশ কয়েকটা অ্যামেন্ডমেন্ট পাশ করা হয়েছে, যেগুলো পরবর্তীতে সংসদে এসে, সুপ্রিম কোর্টে এসে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেছে। 8th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 5th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট গিয়েছে। এত কিছু চলে গেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে। তারপরে দাঁড়িয়ে পার্লামেন্টে বলছে পার্লামেন্ট নাকি সভারেন। হাউ ফানি! ইভেন ডু নট হ্যাভ দ্য প্রিলিমিনারি আইডিয়া অফ জুরিসপ্রুডেন্স। কি করে হয়? এই ব্যাখ্যা দিয়ে যা ইচ্ছে তাই করতে চাচ্ছেন। দেখেন কত ডেঞ্জারাস কাজ করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে 90 দিনের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় তৈরি করো। এই রায় হয়েছে সেপ্টেম্বর মাসে, অধ্যাদেশ হয়েছে 30শে নভেম্বর 25, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে 11ই ডিসেম্বর 25। এখন এসে অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, রহিত করে দিয়েছেন। আজকে আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে। টুডে ইজ ব্ল্যাক ডে।
বাংলাদেশের সকল বিচারক যদি মেরুদণ্ড থাকে, বাংলাদেশের সকল আইনজীবীকে কালো ব্যাজ ধারণ করা উচিত আছে। দিস ইজ ভেরি ব্ল্যাক ডে। সকলের মুখে কালো কাপড় পরা উচিত। এগুলো হতে পারে না। সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনটা এখনো বহাল। ডাইরেকশনটাকে নিগেট করে দিচ্ছে পার্লামেন্ট। ওই আইডিয়া দিয়ে নিগেট করে দিচ্ছে যে আমরা সবারই, জানেও না যেটা কন্টেম্প্ট হচ্ছে। এবং একটু করে আমি এই কথা আমার এটার উত্তর দিবে কিভাবে জানেন? এটার উত্তর দিবে পার্লামেন্টে কোনো কন্টেম্প্ট হয় না। দিস ইজ এগেইন এ রং আইডিয়া। পার্লামেন্টের প্রিভিলেজ ইজ ইমিউন। পার্লামেন্টের ডিসকাশনটা প্রিভিলেজের কারণে ভিতরেরটা ইমিউন, কিন্তু অ্যাক্ট ইজ কন্টেম্পচুয়াস। অ্যাক্ট ইটসেলফ ইজ কন্টেম্পচুয়াস। ভিতরে যা কিছু আলোচনা করবেন, আলোচনাটা আদালতে চ্যালেঞ্জযোগ্য না। দ্যাট ইজ হোয়াট ইজ দি ল। কিন্তু যা সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তটার আউটকামটা চ্যালেঞ্জযোগ্য। এটা মনে হয় এতটুকু ফাইন ডিস্টিংশন বুঝে বলে তো আমার কাছে মনে হয় না, বা কোথায় লেখাপড়া করেছে আল্লাহ জানে। আরো ইন্টারেস্টিং, জজদেরকে নোটিশ পাঠিয়েছে নিম্ন আদালতের 25 জন না 28 জন বিচারককে নোটিশ পাঠিয়েছে কারণ দর্শাও। কেন? তারা বলে হোয়াটসঅ্যাপে কি কি লিখছে। আশ্চর্য ব্যাপার। কদিন পরে তো আমাদের বেডরুমও পাহাড় দিবে। আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি কি লিখছি তোমার দেখা দরকার কি? যা মনে চায় তাই লিখছি। লিখছে তো লিখছে। আরো ইন্টারেস্টিং দেখেন, বিচার বিভাগীয় শৃঙ্খলা যে আইনটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। ওই অসাংবিধানিক ডিক্লেয়ার করা আইনের অধীনে নোটিশ দিছে। আরো কত হাস্যকর। মানে এটা কি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে আওলা জাওলা। তা আমার ভাবনায় কেমন জানি সরকার একটা আওলা জাওলা। এই আওলা জাওলার পিছনে কি কারণ তা তো বোঝা বড় মুশকিল। কয়েকজনকে ধরে নিয়ে গেছে দেখবেন বাড়ি থেকে, ফেসবুকে বলে কি স্ট্যাটাস দিছে, আবার কার নাকি সমালোচনা করছে, কেউ কেউ ক্যারিকেচার রাখছে, এই জন্য ধরে নিয়ে গেছে। আরে ডিজিটাল সিকিউরিটি আইন তো নাই। ডিজিটাল সিকিউরিটি আইন হ্যাজ বিন রিপিলড বাই দ্য অর্ডিন্যান্স। যে আইনে আইন নাই, এই রিপিল করা আইনটা আবার অর্ডিন্যান্স আকারে 98 অর্ডিন্যান্সের ভিতরে এটা ওনারা পাশও করেছেন। আবার লোকের রাতে ধরতেছেন। আইন কোথায়? কেমন ব্যাককলের দল। এটা তো আইন নাই, তো আইন তো রিপিল হয়ে গেছে। আগে যে মানহানির আইন ছিল সেকশন 25, 26, 28, 29, 31, যার অধীনে ডিজিটাল সিকিউরিটির কারণে আগে আমরা ফেসবুক এই কিছু লিখতে পারতাম না, বলতে পারতাম না। এই আইনকে সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স বলে ওই সবগুলোকে বাতিল করে দিয়েছে। বাতিল করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ করেছে। তো সাইবার সিকিউরিটি অধ্যাদেশের ভিতরে আছে অন্যের কম্পিউটারে ঢুকে হ্যাক করলে কি অপরাধ হবে, অন্যের পার্সোনাল কম্পিউটারের ভিতরে ঢুকে তার ডাটা ট্রান্সফার করে নিলে কি অপরাধ হবে। এগুলো হলো সাইবার সিকিউরিটির প্রশ্ন। এই আইনে তো এটা নাই যে ফেসবুকে লিখলে মানহানি বোধ করলে আপনি ধরে নিয়ে যেতে পারবেন। কোন আইন নাই কিন্তু। আশ্চর্য ব্যাপার, কেউ কোনো কথা বলে না। দের ইজ নো সাচ ল। আইনেই নাই। এটাকে অপরাধ ডিফাইন করে কোনো ল নাই, তারপরে ধরে নিয়ে যাচ্ছে। তো এগুলোতে আমি একটা জিনিস মনে করি, এই যে সভারেন পার্লামেন্টের ব্যাখ্যাটা দিচ্ছে, 16 অ্যামেন্ডমেন্ট কেসে এই প্রশ্ন উঠছিল যে আমাদের পার্লামেন্ট সভারেন কি সভারেন না। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে। এগুলো জেনে শুনে কি করে ব্যাখ্যা দেয় আমার ধারণা মনে হয় না জানি করে। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে অনলি দ্য পিপল আর সভারেন and only the constitution is supreme. All other organs including the parliament are not the sovereign body. আরো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে under our constitutional dispensation it is the constitution and not the parliament which is supreme. তারপরে ঘোষণা দিচ্ছে we are sovereign parliament বলে যা ইচ্ছে তাই করছে। আমার মনে হয় ইল অ্যাডভাইস, আইনের ভাষায় বললে দিস ইজ ইল অ্যাডভাইস। কোথাও না কোথাও থেকে অথবা নিজেরা ওভার কনফিডেন্টের কারণে সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস। এই সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস এই লোকগুলো তো আমাদের সঙ্গে ছিল। উই ওয়্যার উইথ দেম, উই ডিসকাসড উইথ দেম লং ডেজ টুগেদার। আমার এখন ঐকমত্য কমিশনের কথা মনে পড়ে, ডেজ টুগেদার উই ডিসকাসড। এবং আজকে বিচার বিভাগের সচিবালয় সংক্রান্ত যে আইনটা আপনার রিপিল করলো, রহিতকরণ করে দিল, এই ব্যাপারে তাদের জুলাই সনদের 36 পয়েন্টটা পড়ে দেখবেন। 36-এ সকল দল একমত যে যেই ক্ষমতায় যাক না কেন এই
সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট, আমরা সকলে একমত, সবাই এটা বানাবে। ওমা, আসার পরেই তো কোথায় হয়ে গেল। আমি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলাম আজকে যে 36 লেখা আসছে, আপনারা বললেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বলছে না অক্ষরে অক্ষরে পালন করব। তো 36 এর একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সই তো ভুলে গেলেন, অক্ষর তো অনেক দূরের কথা। কোথায় কোথায় 36 পড়েন, 36 পড়ে আবার আমার ফোন দিছে, আসলে তো এখানে লেখা আছে এভাবে, তো বাদ দিলেন কেন? কয় আপাতত বাদ দেই, পরে দেখা যাবে। একটা সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, কাজ করতেছে, বিল্ডিং আছে, বড় করে লেখা আছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। আগের চিফ জাস্টিস উদ্বোধন করে দিয়ে আসছে, ঘটা করে বাংলাদেশের সকল জাজদেরকে নিয়ে একটা ন্যাশনাল ডে হিসেবে এটাকে অবজার্ভ করে উদ্বোধন করা হয়েছে। এখন এসে স্ট্যাটাস কেউ মেনটেন করে না, এই কথা বলেও নাই যে জিনিসটা আমরা আলাপ আলোচনা করব, যতদিন আমরা সমাধান না করছি ততদিন পর্যন্ত যে বাবা সেভাবে থাকুক। এটা তো মানে প্রিলিমিনারি একটা কথা। তো বলছে হাইকোর্টের বিরুদ্ধে আপিল করবে, করুক আপিল, যতদিন আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত যে বাবা সেভাবে থাকবে। হাইকোর্ট তো ডাইরেকশন দিয়েছে, হাইকোর্টের ডাইরেকশন দিয়ে এখন আমি বললাম এমপি সাহেবকে যে আপনি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হচ্ছে আপিল করবে, আচ্ছা করুক আপিল, ডাইরেকশনটা তো আছে, স্টে পাইছে, স্টে পাই নাই, ডাইরেকশনটা তো স্টিল বহাল। তারপরেও কি করবে, এটাকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে কি এজিব মনে হচ্ছে আপিলও করে ফেললাম, আপিল এলাও হয়ে গেছে, তাদের কথা হাইকোর্টের জাজমেন্ট উল্টে গেছে, সুপ্রিম কোর্ট গ্রহণ করে ফেলছে, এরপরে যা করতে হয় তাই এখন করে ফেলছে। আরে তা তো করবেন আপনি, আপনার আপিল যদি এলাও হয়, সুপ্রিম কোর্ট যদি আপনার পক্ষে রায় দেয়, তবেই না আপনি এটাকে ইরেজ করবেন। কিন্তু আপনি যে এখন ইরেজ করে ফেলছেন, তা হাইকোর্টের রায়ের কি হবে, ডাইরেকশন কি হবে? আমি তো ডেঞ্জার দেখি, বিচার বিভাগ আর পার্লামেন্টের মধ্যে একটা অনিবার্য ক্র্যাশ লাগাচ্ছে, অনিবার্য ক্ল্যাশ। গিয়ে দেখেন অধস্তন বিচারকদের ছুটি, মঞ্জুরি, শৃঙ্খলা বিধি আর পদোন্নতি নিয়ে কি ধরনের ক্ষোভ বিচারকদের। খালি একবার যদি কারো টেস্ট করার সুযোগ হয়, খালি একটু টেস্ট করে দেখবেন। একজন তো আমাকে ওই দিন বলছে